দর্শক স্বাগত জানাচ্ছি ৭১ স্টুডিওতে। সাথে আছি আমি ভাস্কর ভাদুরী। মঙ্গলবার রাত ৮টার কিছু পর রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছে এক যুবক। পরবর্তীতে পুলিশ সাংবাদিকদের জানায়, নিহত যে ব্যক্তি তিনিও এক সময়কার ঢাকার শীর্ষ সন্ত্রাসী। এই যে আবারও ঢাকা শহরে খোদ রাজধানীতে আন্ডারওয়ার্ল্ডের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবার যে খবর, সেই বিষয়টি বেশ কিছুদিন ধরে ফলো করছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। পুরো বিষয়টি জানতে এখন আমরা তার সাথে কথা বলবো। আশিক, গতকালকের ঘটনার মাধ্যমে কি আবার প্রমাণ হলো যে আন্ডারওয়ার্ল্ডের যারা সদস্য রয়েছে তারা আবার সক্রিয়, নাকি তাদের অন্তর্দ্বন্দ্ব আবার প্রকাশ্যে এসেছে? আপনার কি মনে হচ্ছে? আন্ডারওয়ার্ল্ড আবার উত্তপ্ত হলো, এটি তো বলাই যায়। কারণ একজন শীর্ষ সন্ত্রাসী খুন হলো, স্বাভাবিকভাবে আমরা এই ধরনের যে ঘটনা ঘটে বা শীর্ষ সন্ত্রাসী যে খুন হয়, এটাতে অন্য আরেকটি পক্ষ অর্থাৎ আরেকটি শীর্ষ সন্ত্রাসীদের আরেকটি গ্রুপ এই খুনগুলো করে থাকে, বা তাদের নিজেদের অন্তর্কন্দল বা পুরনো শত্রুতার যে জের থাকে, সেই জেরে এই সন্ত্রাসী হামলা বা এই হত্যাকাণ্ডগুলো ঘটে থাকে। একটু পেছনে ফিরে তাকাই, যদি আপনার মনে থাকবার কথা, 2025 সালের 10 নভেম্বর পুরান ঢাকার যে মহানগর দায়রা জজ আদালত, তার উল্টো পাশের ন্যাশনাল মেডিকেলের গেটে আরেকজন শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছিল, মামুন, তারিক সাইফ মামুন। তিনিও শীর্ষ সন্ত্রাসী, তাকেও গুলি করে হত্যা করেছিল ঠিক এই একইভাবে। তারা মোটরসাইকেল দুজনে, সে ক্যাপ পরিহিত, মুখে মাস্ক পরে তারিক সাইফ মামুনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। এবং গতকাল যে ঘটনাটি ঘটেছে নিউ মার্কেটে অর্থাৎ বটতলায়, ওই জায়গাটিতেও টিটন, নাইম আহমেদ টিটন, তিনিও হেঁটে যাচ্ছিলেন। একইভাবে মোটরসাইকেলে এসে ক্যাপ পরিহিত, মাস্ক পরা দুজন তাকে এলোপাতারি গুলি করে এবং তার মাথায়, বগলে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়। এই যে ঘটনাগুলো কিন্তু একদমই একই ধরনের ঘটনা, মানে কিছু এর ঘটনার সাথে মিল পাওয়া যায় যে যারা কিলার অর্থাৎ যারা কিলার ভাড়া করে যে খুনগুলো হয়ে থাকে, এই ঘটনাগুলোর মধ্যে সেই ঘটনাগুলোর মিল আছে। এই শোটারদেরকে ভাড়া করে তৃতীয় একটি পক্ষ তাদেরকে দিয়ে এই খুনগুলো করায়। এবং এই তারিক সাইফ মামুনের ঘটনায় যে কিলারগুলো ধরা পড়েছিল তারা আসলে ভাড়াটে খুনি ছিল, তাদেরকে টাকার বিনিময়ে সেখানে পাঠানো হয়েছিল এবং নাম এসেছিল যে তারিক সাইফ মামুনকে মারার জন্য। আপনি একটু জানবেন যে বিজি প্রেসের সামনে 2023 সালের নভেম্বরে একটি গোলাগুলির ঘটনা ঘটে, সেখানে তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তখন তারিক সাইফ মামুন বেঁচে গেলেও সেখানে ভুবনচন্দ্র শীল নামের একজন আইনজীবী, তার মাথায় গুলিবিদ্ধ হয়, মোটরসাইকেলে যাচ্ছিলেন, তার মাথায় গুলি লাগে, তিনি পরবর্তীতে হাসপাতালে মারা যায়। 2023 সালে এই যে হামলাটি করে, সেটিও নিউ মার্কেট এবং ধানমন্ডি এলাকার যে আরেক শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমন, তার বাহিনীর লোকজন, তিনি তখন জেলের থেকেই এই হামলাটি করিয়েছিল। এবং ওই ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনের অনেক কয়েকজন তখন গ্রেপ্তারও হয়েছিল। পরবর্তীতে জানা যায় যে তিনি জেলের ভেতরে বসে তারিক সাইফ মামুনকে মারার জন্য পরিকল্পনা করেছে। তখন সেই পরিকল্পনা ভেস্তে গেলেও এই 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে এই 2025 সালের 10 নভেম্বর তিনি কিন্তু সফল হন এবং মহানগর দায়রা জজের সামনে দিনে দুপুরে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনার বেশ কিছুদিন যাওয়ার পরে এই গতকাল যে ঘটনাটি ঘটলো, টিটন, তাকেও গুলি করে হত্যা করা হলো। একটু জানাতে চাই, এই যে টিটন যিনি মারা গেছেন, তিনি যে 23 জন শীর্ষ সন্ত্রাসীকে ধরতে সরকার যে পুরস্কার ঘোষণা করেছিল, তার মধ্যে এই টিটনের নাম 2 নম্বরে ছিল। তিনি রায়ের বাজার এবং হাজারীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং ওই এলাকার নিয়ন্ত্রণ তার ছিল। এই অভিযোগে তার বিরুদ্ধে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়। পরবর্তীতে তিনি কিন্তু গ্রেপ্তারও হয়েছিলেন। প্রায় 20 বছর তিনি জেলে ছিলেন। এই ইমন, শীর্ষ সন্ত্রাসী ইমন, টিটন, মামুন, তারা সবাই একসাথেই কারাগারে ছিলেন। এখানে আপনাকে একটু থামাবো আশিক, যে ইমন, ক্যাপ্টেন ইমনের কথা বললেন, ইমন এবং টিটনের মাঝে সম্পর্কই বা কি, অথবা তাদের বিরোধটাই বা কি নিয়ে? আমি যতদূর জানি একসময় তো তারা একই গ্রুপে কাজ করতো। আমি যদি একটু বলি যে টিটন, ইমন এবং পিচ্চি হেলাল, তারা সবাই এক গ্রুপের মধ্যে ছিল। পরবর্তীতে তাদের মধ্যে, তারা যখন জেলে যায়, তাদের মধ্যে বিরোধটা শুরু হয় জেল থেকেই এবং সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডগুলো, তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে এই টিটনের বড় বোন নীলাকে বিয়ে করে ইমন এবং তারা সম্পর্কে শালা দুলাভাই। এই ঘটনার থেকেই তাদের মধ্যে দ্বন্দ্বের শুরু, সেই জেলে যাওয়ার আগে থেকেই। তার বোনকে যখন প্রেম করে নিয়ে গিয়ে বিয়ে করে ইমন, তখন থেকে তাদের মধ্যে এই দ্বন্দ্বের শুরু। এক পর্যায়ে জেলখানায় যাওয়ার পরে তাদের এই দ্বন্দ্বের মাত্রাটা
আরও বৃদ্ধি পায়। একটু জানাতে চাই যে তাদের এই যে দ্বন্দ্বের যে বিষয়টা, এটি কিন্তু আমাকে টিটন নিজেই নিশ্চিত করেছিল। একটু যদি একটু বলি যে একটু পুরনো ঘটনা, 5 আগস্টের পরে আমি কয়েকজন শিশু সন্ত্রাসীর ইন্টারভিউ করে প্রতিবেদন প্রচার করেছিলাম। তখন আমি যমুনা টেলিভিশনে কর্মরত ছিলাম। টিটন আমার সাথে আমাকে ইন্টারভিউ দিয়ে টিটন তখন বলেছিল যে, আমি টিটনের কাছে জানতে চেয়েছিলাম যে আপনি আসলে এই রাস্তায় কেন আসলেন বা আপনার সাথে কার কার বিরোধ আছে। তিনি প্রকাশ্যে আমাকে বলেছিলেন যে তার সাথে তার যে বোন জামাই ইমন, তার সাথে এই দ্বন্দ্বের শুরু তার বোনকে বিবাহ সংক্রান্ত ঘটনা, এবং জেলের ভিতরে যাওয়ার পরে তাদের মধ্যে এই বিরোধটা আরও বাড়ে। পরবর্তীতে টিটন আমাকে ওই সময় নিশ্চিত করেছিল যে তাকে এখনও মেরে ফেলার জন্য নানানভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তিনি জেল থেকে বের হওয়ার পরেও তার বাসায় একবার হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়টিও টিটন আমাকে কিছুদিন আগেও জানিয়েছে। তার সাথে আমার মাঝে মাঝেই কথা হতো। সে প্রায় একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মাঝে মাঝে ফোন করতেন, এবং তিনি আমাকে বলেছেন যে তারেক সাইফ মামুনকে যেভাবে গুলি করে মারা হয়েছে, তার পরবর্তীতে তাকেও এই এভাবে মেরে ফেলার হুমকি আছে, এবং সে এই বিষয়টি নিয়ে শঙ্কিত। এটি কিন্তু টিটন নিজে আমাকে বলেছে, এবং আমি সেটি টেলিভিশনে প্রচার করেছি। এবং ওই সময় যাদের ইন্টারভিউ করেছিলাম, যে সকল শীর্ষ সন্ত্রাসীরা জামিনে এসেছিল, তারা বলেছিল যে তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। এই প্রতিশ্রুতি দিয়েই তারা আমাদের সহযোগিতা চেয়েছিল। তখন আমরা প্রতিবেদন প্রচার করেছিলাম, এবং তারা পুলিশ বা রাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল যে তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। এই প্রতিবেদন প্রচারের পরে কিন্তু আমরা টিটনের গতিবিধি সম্পর্কে আমরাও নজরদারি রেখেছিলাম, যে তারা আসলে আমাদেরকে যে ভালো পথে আসার যে আশ্বাস তারা দিলেন, যে তারা এই ধরনের কর্মকাণ্ড করবে না, বা অতীতের জন্য তারা যে অনুতপ্ত, তারপরে আসলে তারা এই ধরনের কোনো কর্মকাণ্ড করেছে কিনা বা বিষয়টি নিয়ে আমরাও কিন্তু খোঁজখবর নিয়েছি। তবে টিটনের কোনো বিষয়ে আমরা ওইভাবে সে কোথাও চাঁদাবাজি করেছে বা কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বা তার হয়ে কোথাও করেছে, এমন ধরনের কোনো অভিযোগ আমরাও পাইনি। থানা পুলিশের কাছেও এই ধরনের কোনো অভিযোগ আমরা কখনো দেখিনি, বা কোনো গণমাধ্যমে এই বিষয়টি উঠে আসেনি। তবে তার সাথে যে পূর্ব শত্রুতা, অর্থাৎ ক্যাপ্টেন ইমন তার বোনের জামাই, তার সাথেই যে শত্রুতার বিষয়টা রয়েছে, সে আমাদেরকে যখন ইন্টারভিউ দিয়েছে, সে নিজের মুখেই তখন বলেছে যে এই শত্রুতা রয়েছে, তাকে তারা মেরে ফেলতেছে। এবং পরবর্তীতে আমার সাথে কয়েকবার ফোনে তার কথা হয়েছে, বিষয়টি সে নিশ্চিত করেছে। স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়াটাই কাল হলো। এটাও একটা ঘটনা। আবার একটা বিষয় হচ্ছে তাদের যে পূর্ব শত্রুতা, অর্থাৎ জেলের ভিতরে থেকে তাদের যে গ্রুপে ভাগ হয়ে যাওয়ার, যে এক এক এলাকার আধিপত্য এক একজনের নেয়ার যে বিষয়টা, সেটি কাজ করছে। কারণ এই তারেক সাইফ মামুন, সে ধানমন্ডি এলাকায় তার অবস্থান ছিল, ধানমন্ডি এলাকার একটা নিয়ন্ত্রণ তার ছিল। সে আবার এই ক্যাপ্টেন ইমন, সেও ধানমন্ডি নিউ মার্কেট এলাকায় তার আধিপত্য পুরো জায়গাটা। এবং ধানমন্ডির ঠিক পাশেই আপনি দেখবেন যে রায়ের বাজার এবং হাজারিবাগ, এই এলাকাটিতে হচ্ছে টিটনের অবস্থান ছিল। এই এলাকাটিও ইমন নিয়ন্ত্রণে নিতে চায়, বা সে তার মতো করে নিতে চায়। সেই জায়গাটি থেকেও তাদের মধ্যে এক ধরনের আধিপত্যের দ্বন্দ্ব ছিল এবং পূর্ব শত্রুতা ছিল। মানে একে অপর, এরা এই পক্ষ তাকে মেরে ফেলতে চায়, ওই পক্ষ আবার তাকে মেরে ফেলতে চায়। এই যে দ্বন্দ্ব, এই রেষারেষির কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এবং এই বিষয়টি আসলে টিটন আমাদেরকে বারবার বলেছে যে তাকে মেরে ফেলা হতে পারে, তার উপর হুমকি আছে, সে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এবং তারেক সাইফ মামুনকে গুলি করার পরে এই টিটন ভয়ে কিন্তু আর কোর্টে হাজিরাও দিতে যাননি। তিনি কিন্তু পরে পলাতক, এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় যখন সে আরও ভয়ে থাকে, যখন মামুনকে গুলি করে হত্যা করা হয়। তবে একটি বিষয় একটু জানাতে চাই, এই যে ঘটনাটি ঘটেছে, টিটনকে গুলি করে হত্যার যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় থানায় তার পরিবার একটি অভিযোগ এজাহার দায়ের করেছে। সেখানে আমরা দেখলাম যে পিচ্চি হেলালের নাম এসেছে, এবং বলা হয়েছে যে আরেক শীর্ষ সন্ত্রাসী, তিনি মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত, তার নাম এসেছে। এবং পরিবারের সদস্যরা বলেছে যে বসিলা এলাকার একটি হাটকে কেন্দ্র করে, হাটের ইজারা নেয়াকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে, এবং তারা এই মর্মেই এজাহার দায়ের করছেন। তবে আমি যতটুকু জানি, বা টিটনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, সে কখনো এই গরুর হাটের ইজারা বা এই ধরনের কোনো কর্মকাণ্ড, কোনো শিডিউল কেনা বা তার লোকজন দিয়ে কোনো কিছু করার মতো কোনো অবস্থার মধ্যে সে ছিল না, বা কোনো স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছিল, এবং বারবারই বলেছিল যে আমি কোনো কিছুর মধ্যে নেই। এবং আমরা ওই ঘটনার পর, অর্থাৎ 5 আগস্টের পরে তিনি যখন জামিন পান,
14 বা 15ই আগস্টের দিকে তিনি জামিনে বের হন, তারপর থেকে তার ওরকম কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি। বসিলা এলাকায় এর আগে যে গত বছর যে কোরবানির হাটের ইজারাটা ছিল সেটি বিএনপি নেতা সালাম সাহেব ওনার ভাগ্নের নামে হাটের ইজারাটা ছিল ওই সময়। আর এখন যে হাটের ইজারার কথা বলা হচ্ছে, এই জায়গাটিতে এসে আমরা দেখেছি যে হাটের কয়েকজন শিডিউল কিনেছে, কিন্তু এখনও শিডিউলটা জমা হয় নাই বা এটা হাটটা কে পাচ্ছে এখন পর্যন্ত নিশ্চিত না। সুতরাং এই যে কথাটি বলা হচ্ছে, এই কথাটি আসলে আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার একটি চেষ্টা হতে পারে। কেন মনে হচ্ছে যে ক্যাপ্টেন ইমন যেহেতু তাদের পারিবারিক আত্মীয়, তার টিটনের বোনকেই বিয়ে করেছে, সুতরাং এই পরিবারের যে বিষয়টা আত্মীয় তাদের মধ্যে কোনো না কোনোভাবে আমাদের কাছে মনে হচ্ছে যে ঘটনাটাকে ভিন্ন খাতে নেওয়ার একটি চেষ্টা হতে পারে। আরেকটি বিষয়টা জানাতে চাই, এই যে নিউ মার্কেট এলাকা, ধানমন্ডি এলাকা, সবচেয়ে বড় নিয়ন্ত্রণের পুরোটার নিয়ন্ত্রণ হচ্ছে ক্যাপ্টেন ইমনের। একটু আরেকটি বিষয় একটু জানাতে চাই, কেন সেটা বলছি। 5 আগস্টের পরে যখন ক্যাপ্টেন ইমন জামিনে বের হয়, তিনি 2025 সালের 10 জানুয়ারি মাল্টিপ্ল্যানে 2জন ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছিল, আপনার মনে থাকবার কথা। প্রকাশ্যে রাত 10টার দিকে 2 ব্যবসায়ীকে কোপানো হয়েছিল। সেই ঘটনাও কিন্তু ক্যাপ্টেন ইমন জামিনে বের হওয়ার পরে উনি যখন যেদিন দেশ ছেড়ে চলে যান, অর্থাৎ তিনি দেশ ছেড়ে ভারতে গেছেন, ভারত থেকে থাইল্যান্ডে গেছেন, তার থেকে আরও কয়েকটি দেশে তিনি এখন বিদেশে অবস্থান করছেন। তিনি চলে যাওয়ার পরেই এই মাল্টিপ্ল্যানের 2 ব্যবসায়ীর উপর হামলা করে তার অবস্থানটা জানান দেন, এবং তারপর থেকেই ধানমন্ডি এবং নিউ মার্কেটের যে সকল এলাকার নিয়ন্ত্রণ, মাদক, চাঁদাবাজি, মার্কেটের চাঁদাবাজি, সকল কিছু নিয়ন্ত্রণ এই ক্যাপ্টেন ইমনের। এবং সেই নিউ মার্কেটের যে বটতলা, যে জায়গাটিতে ময়লার ভাগাড়ের সেখানে যে মাদকের ইয়েটা চলে, সেখানেও কিন্তু এই মাদকের পুরো সিন্ডিকেটটাও নিয়ন্ত্রণ হয় ক্যাপ্টেন ইমনের মাধ্যমে। সুতরাং সেই জায়গার যে মোহাম্মদপুরের থেকে আরেকটা গ্রুপ যে টিটনকে খুন করে আসবে, এটিও আমাদের কাছে খুব অস্বাভাবিক লেগেছে এই এজাহারটা দেখার পরে। এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থার যাদের সাথে কথা বলেছি, সব পক্ষে আমাদেরকে জানিয়েছে যে সর্বশেষ টিটনের দ্বন্দ্ব ছিল হচ্ছে ইমনের সাথে, ক্যাপ্টেন ইমনের সাথেই তার দ্বন্দ্ব, এবং মামুন এবং পিচ্চি হেলাল তাদের সাথে টিটনের একটা ভালো সম্পর্ক এবং যোগাযোগ ছিল। একটু জানাতে চাই যে 3জন শীর্ষ সন্ত্রাসীর আমি ইন্টারভিউ করেছিলাম, তার মধ্যে পিচ্চি হেলালও একজন ছিল। সেও বলেছিল যে আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। একই নিউজের মধ্যে একইভাবে তিনিও অতীতের জন্য দুঃখ প্রকাশ করে আমাদের কাছে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। তো এই সব কিছু দিক মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই যে এজাহারটি হয়েছে, এটি আসলে এক ধরনের মানে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার একটা বিষয়। আরেকটি বিষয় একটু জানাতে চাই যে এখন ক্যাপ্টেন ইমন মোটামুটি ঢাকা শহরে, সে যেহেতু দেশের বাইরে চলে গেছেন, তার আর দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং সে এখন ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের পুরো নিয়ন্ত্রণটা নিতে চায়। আমরা এই আন্ডারওয়ার্ল্ডের আরও যারা আছেন অনেকের সাথে কথা বলেছি এই ঘটনার পরে যে আসলে কী হচ্ছে ঘটনা। তো সেখানে গোয়েন্দা সংস্থারও যেমন জানিয়েছে যে সে আসলে মোটামুটি ঢাকার এখন পুরো নিয়ন্ত্রণটাই সে নিতে চায়। অনেক ধন্যবাদ আশিক, পুরো বিষয়টি যতটুকু সম্ভব বিশ্লেষণ করা সম্ভব ততটুকুই করলেন। দর্শক শুনছিলেন সহকর্মী আশিক মাহমুদের মুখে যে কিভাবে টিটনের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল এবং একই সাথে কেন এমন নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটানো হলো। আসলে পেছনের ঘটনা যাই হোক না কেন, আমাদের সকলেরই আশা থাকবে এই ঢাকা শহর যাতে শান্তিপূর্ণ হয় এবং সকলে যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, এবং তার পাশাপাশি যে সকল সন্ত্রাসীরা আন্ডারওয়ার্ল্ডের নামে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে তাদের সকলকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে, এমন আশাই সকলের। আগামী পর্বে আবারও দেখা হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।